সকলকে গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মাই ক্লাস। তো প্রত্যেকে একবার বলো যে প্রত্যেকের কাছে অডিও এবং ভিডিও ক্লিয়ার কিনা, প্রত্যেকে আমাকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা, একবার ঝট করে প্রত্যেকে কমেন্ট করে ফেলো। ওকে, অল ক্লিয়ার, ভেরি গুড। চলো, আমাদের আজকে অনেক কিছু জিনিসপত্র পড়তে হবে, এক এক করে আমরা শুরু করি এবং এন্ড করি আমাদের টোটাল জার্নির সিনপসিস। ঠিক আছে? ওকে, দেখো আজকে আমরা পড়বো হচ্ছে কি হলো ব্যাপারটা, দাঁড়াও একটা মিনিট দাঁড়াও, একটা অন্য জায়গা থেকে অন্য স্টুডিও থেকে নিচ্ছি তো সেই জন্য তো সমস্যা। চলো বেশ, আরে চাপ নেই, ক্লাস শেষ হয়ে যাচ্ছে মানে তোমাদের সঙ্গে ইন্টারাকশন হিসেবে এরকম ব্যাপারটা নয়, আবার তো ইউটিউবে ক্লাস আছে না, সেখানে দেখাই হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদেরকে বলে রাখি, আগামীকাল আমি তোমাদেরকে একটা স্পেশাল সেশন দিচ্ছি। যাদের যাদের সামনে এনটিপিসি পরীক্ষা রয়েছে তারা প্রত্যেকে ওই সেশনটাকে একটু দেখে নিও, ঠিক আছে? এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল যে পরীক্ষাটা আছে সেটা অবশ্যই দেখে নিও। মানে ওইখানে আমি স্পেশালি পরীক্ষার সময় কোন কোন জিনিসপত্রগুলো করবে, কোন কোন জিনিসপত্রগুলো করবে না, সেগুলো আমি বলে দেবো। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের টোটাল যে ম্যারাথনের লিস্ট সেটা আমি তোমাদেরকে করে দেবো। এখন স্যার ম্যাডামের সঙ্গে কথাবার্তা চলছে, দেখি মোটামুটি কখন নাগাদ ফ্রি টাইম পাই, তো সেই অনুযায়ী তোমাদেরকে আমি ম্যারাথনের লিস্টটা বলে দেবো। ওকে, চলো। সিটি ইন্টিমেশন এখন আসেনি, যেই মুহূর্তে দেবে সেই মুহূর্তে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। চলো, দাঁড়াও এক মিনিট দাঁড়াও, তোমাদের টেকনিশিয়ান গ্রেড 1 যাদের পরীক্ষা রয়েছে তাদের সিটি ইন্টিমেশন চলে এসছে, ঠিক আছে? তো টেকনিশিয়ান গ্রেড 1 পরীক্ষা কিন্তু বেশি দিনের জন্য দেরি নেই, তো তাদের জাস্ট 2-3 দিন আগে বা 4 দিন আগে সিটি ইন্টিমেশন দিয়েছে। তো এরকম ব্যাপারটা নয় যে পরীক্ষা পিছিয়ে যাবে, তো তোমাদের কিন্তু পরীক্ষা সঠিক সময় হবে। ওকে, চলো এবার শোনো, আমরা আজকে এখন যেটা পড়বো সেটা হচ্ছে প্রপার্টিস অফ ম্যাটার। আমরা আগে পড়ে নিই, পড়াশোনাটা করে নিই, তারপর আমরা বাকি জিনিসপত্র আলোচনা করব। প্রপার্টিস অফ ম্যাটার আমাকে লাস্টে আজকের দিনটার জন্য 15 মিনিট টাইম রাখতে হবে তোমাদের সমস্ত ডাউট নেওয়ার জন্য। তার আগে আমি সিলেবাস পুরোটা কমপ্লিট করে নিই, ঠিক আছে? তারপরে বাকি জিনিসপত্রগুলো বলবো। প্রপার্টিস অফ ম্যাটার পার্ট নাম্বার 3 আজকে আমরা পড়বো, এবং এটা হয়ে যাওয়ার পর আমরা নেক্সট যেটাই যাব সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। ওকে, আচ্ছা,
অ্যাডহেসিভ ফোর্স আর কোহেসিভ ফোর্স মানে হচ্ছে আর কিচ্ছু না, যে কোনো প্রপার্টির অ্যাডহেসিভ ফোর্স থাকবে এবং কোহেসিভ ফোর্সও থাকবে, অ্যাডহেসিভ ফোর্সও থাকবে এবং কোহেসিভ ফোর্সও থাকবে। এবার কিছু কিছু প্রপার্টির ক্ষেত্রে অ্যাডহেসিভ ফোর্সটা কোহেসিভ ফোর্সের থেকে বেশি হয়ে যায়, কিছু কিছু পদার্থের ক্ষেত্রে কোহেসিভ ফোর্সটা অ্যাডহেসিভ ফোর্সের থেকে বেশি হয়ে যায়। তো এই জন্য সেটা মানে পার্টিকুলারলি কোন প্রপার্টিটা শো করছে সেটাকে ডিনোট করে দেয়। মানে কারোর কোহেসিভ প্রপার্টি আছে তার মানে যে অ্যাডহেসিভ প্রপার্টি নেই এরকম ব্যাপারটা কিন্তু নয়। ঠিক আছে, ওকে, চলো এবার আমি চলে আসছি পরের জায়গাতে। দেখো আজকে আমাদের যেটা মেন পড়ার বিষয় সেটা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। প্রচন্ড ইম্পর্টেন্ট জায়গা, প্রচন্ড গুরুত্বপূর্ণ জায়গা, পরীক্ষায় কোশ্চেন আসবে। তো আমাদের নেক্সট ইম্পর্টেন্ট জায়গা যেটা আমরা পড়বো এখন সেটা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। দেখো ক্যাপিলারি অ্যাকশন, এটার বাংলা অর্থ কি? ক্যাপিলারি অ্যাকশনের বাংলা অর্থ হচ্ছে কৈশিক ক্রিয়া। ঠিক আছে, মাথায় রাখবে ক্যাপিলারি অ্যাকশন সেই সমস্ত প্রপার্টির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যার ডায়ামিটার ছোট হয়ে থাকে। যে সমস্ত জিনিসপত্রের ডায়ামিটার ছোট হয় তাদের ক্ষেত্রেই আমরা কিন্তু ক্যাপিলারি অ্যাকশন দেখতে পাই। স্যার ব্যাপারটা কি? স্যার আপনার নিয়ে আমি আমার একটা কলোনির দাদার কাছে একটা কথা শুনলাম, সে টেকনিশিয়ান গ্রেড 3 জব পেয়েছে 2025-এ। আপনার ইউটিউবের ক্লাস করে আপনি গ্রেট স্যার। আচ্ছা, হ্যাঁ, থ্যাংক ইউ। এরকম প্রচুর ছাত্রছাত্রী আছে যারা পেয়েছে। ঠিক আছে, তো তোমরাও পাবে, আমি এটুকু বলতে পারি। আর তার নাম কি? টেকনিশিয়ান গ্রেড 3 পেয়েছে মানে সে কি আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে? মানে আমার তো অনেকের সঙ্গে কথাবার্তা হয়েছে, তার কি কোনো রকম কোনো কমিউনিকেশন হয়েছে? যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একবার, যদি না হয়ে থাকে একবার কমিউনিকেট করতে বলো, তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্যই একটা পডকাস্ট নয় আলোচনা করে নেবো। ঠিক আছে, যে তাতে তোমরা অনেকটা বেনিফিটেড হও, সে কিভাবে পড়াশোনা করেছে, কি করেছে, কি না করেছে, সেই জিনিসপত্রগুলো। ঠিক আছে, ওকে। প্রয়োজনে আমার মানে নাম্বারটা দিয়ে দিও এবং সেখানে বলে দিও যে মানে এইভাবে লিখতে, কারণ প্রচুর জন্যই তো মেসেজ করে যে টেকনিশিয়ান গ্রেড 3-তে স্যার সিলেক্টেড, তো আপনি বলেছিলেন তো সেই জন্য কানেক্ট করলাম। তো তারপর আমি বুঝে দেবো জিনিসটা। ঠিক আছে, চলো। আচ্ছা শোনো, ক্যাপিলারি অ্যাকশন বলতে সোজা কথায় বোঝায় হচ্ছে যে কোনো জিনিস, যে কোনো তরল পদার্থ যদি নিচ থেকে ওপর দিকে ওঠে তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে সেটা ক্যাপিলারি অ্যাকশন প্রদর্শন করছে। বোঝা গেল? স্যার ব্যাপারটা কিরকম? নিচ থেকে ওপর দিকে ওঠে বলতে বুঝতে পারলাম না তো। দেখো তুমি যখন ডাবের জল খাচ্ছ, ঠিক আছে, ডাবের জল খাচ্ছ, তো ডাবের জল খাবার জন্য তুমি নিশ্চয়ই শিম্পাঞ্জি নয় যে এরকম করে খেয়ে নেবে। ঠিক আছে, তোমাকে কি করতে হবে? তোমাকে স্ট্র ঢেলেই তারপর সেখান থেকে মানে স্ট্র দিয়ে তোমার মুখে এনে তারপর সেটা খেতে হবে। তো এবার যখন তুমি স্ট্র দিয়ে জলটা খাচ্ছ তখন দেখবে স্ট্রটা ডোবানোর সঙ্গে সঙ্গে কিছুটা পরিমাণ জল ওপর দিকে উঠে গেছে। তাহলে তার মানে কি, জল যে এই যে উঠে গেল এর পেছনে কারণটা হচ্ছে এই ক্যাপিলারি অ্যাকশন। বোঝা গেল? তো এই যে ক্যাপিলারি অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, এটা তখনই দেখতে পাবো যখন আমরা দেখব যে কোন রকম কোনো কিছুর জন্য কোনো নলবে বা কোনো কিছু ছোট ডায়ামিটারের কোনো একটা জিনিসের ওপর দিয়ে কোনো তরল পদার্থ যদি ওপর দিকে উঠে যায় তখন সেখানে আমরা ক্যাপিলারি অ্যাকশন হচ্ছে বলে বুঝতে পারবো। ওকে, দেখো এবার বক্তব্য হচ্ছে এর কিছু এক্সাম্পল আমি তোমাকে বলি যেগুলো পরীক্ষাতে আসে। এখান থেকে মেইনলি পরীক্ষায় কোশ্চেন আসে যে এক্সাম্পল কি কি আছে, এটা কোন ফেনোমেননের মধ্যে পড়ছে, এগুলো পরীক্ষায় কোশ্চেনে আসে। তো সবার প্রথম যে এক্সাম্পলটা কথা বলবো সেটা হচ্ছে প্রদীপের সলতে বা পলতে। প্রদীপের পলতে।
প্রদীপের পোলতে, মানে তেল যে তোমার হচ্ছে পোলতে অ্যাবজর্ব করে প্রদীপটা জ্বলছে, এটা কিসের জন্য হচ্ছে? ক্যাপিলারি অ্যাকশনের জন্য হচ্ছে। সোজা কথায় ভাই, তেলটা কি হচ্ছে? তেলটা তো একটা তরল পদার্থ, সেটা কি হচ্ছে? সেটা ওই যে পোলতে আছে, যেটা সুতো দিয়ে তৈরি, সেই সুতো দিয়ে কি হচ্ছে? সেটা অ্যাট্রাক্ট হচ্ছে, অ্যাট্রাক্ট হয়ে গিয়ে কি হচ্ছে? সেটা তোমার হচ্ছে জ্বলছে। তো এটা কি? এটা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশনের জন্য। ঠিক আছে, চলো সেকেন্ড কি বলতে পারি? সেকেন্ড আমি বলতে পারি, ভাই তুমি কি গামছা দিয়ে গা মোছো নাকি টাওয়াল দিয়ে গা মোছো? তো টাওয়াল দিয়ে গা মোছা, তুমি টাওয়াল দিয়ে মোছো বা গামছা দিয়ে মোছো, হোয়াট এভার দ্য থিং ইজ, সেটাও কি? সেটাও হচ্ছে তোমার গিয়ে ক্যাপিলারি অ্যাকশনের জন্য। তোমাকে আমি বলতে পারি মূলরম দ্বারা খনিজ লবণ সংগ্রহ করা, যেটা উদ্ভিদ করে থাকে, আমরা তো করি না, উদ্ভিদ করে, তো সেটাকে আমি কি বলতে পারি? সেটাকে আমি বলতে পারি হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন। বোঝা গেল? তোমাকে যদি বলা হয় ব্লাড যে সার্কুলেশন হচ্ছে, ব্লাড ফ্লো বা ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল, ঠিক আছে, তো ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যে ব্লাড গুলো এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করছে, এটা আমি কি বলতে পারি? ক্যাপিলারি অ্যাকশনের জন্য। চলো 4 নাম্বার হয়ে গেছে। 5 নাম্বার যদি বলি, 5 নাম্বার কি বলতে পারি? ব্লটিং পেপার, ব্লটিং পেপার তোমার হচ্ছে কালি শুষে নেয়, এটা কিসের জন্য? এটাও কিন্তু ক্যাপিলারি অ্যাকশনের জন্য। তোমাকে যদি বলা হয় টিস্যু পেপার, ভাই টিস্যু পেপার এটাও কি ক্যাপিলারি অ্যাকশনের এক্সাম্পল। বোঝা গেল? তো এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তো বেসিক্যালি আমি যেটা বুঝতে পারলাম, যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে টিস্যু পেপার হচ্ছে তোমার গিয়ে একটা ক্যাপিলারি অ্যাকশনের এক্সাম্পল। কারণ দেখবে তুমি যখন গরম গরম পকোড়া খাও, সেই পকোড়াটা কি করে? সেই পকোড়াটা তোমাকে টিস্যু পেপার দিয়ে দেয় না? তুমি পকোড়া খাচ্ছ বা তোমার হচ্ছে রোল খাচ্ছ বা তোমার হচ্ছে কোনো রকম কোনো ফাস্টফুড আইটেম খাচ্ছ, তোমাকে টিস্যু পেপার দেয় তো? কেন দেয়? ধরো তোমার হচ্ছে চিকেন পকোড়া খাচ্ছ, ধরো তোমার হচ্ছে ওই কি বলে বেশ, ওই চিকেন পপকর্ন খাচ্ছ, কি করে? তোমার হচ্ছে ওই টিস্যু পেপার দিয়ে দেয়। এবার যখন সেটা টিস্যু পেপার দিয়ে মধ্যে দিচ্ছে, তার মানে ওর মধ্যে যে এক্সেস অয়েল রয়েছে, সেই অয়েলটাকে ও কি করছে? গ্রহণ করে নিচ্ছে বা সংগ্রহ করে নিচ্ছে, তারপর তুমি সেটাকে খাচ্ছ, মানে ওই এক্সেস ফ্যাটটা তোমার মধ্যে যাচ্ছে না। তা এই যে টেনে নিচ্ছে, ক্যাপিলারি অ্যাকশনের জন্য ভাই, অন্য কিছু তো নয়। বুঝতে পারলে? একদম, হ্যাঁ একদম একদম একদম, সেটাও এক্সাম্পল দেবো না। তো এই জিনিসপত্রগুলো আমরা বলতে পারি, যখনই দেখবে কোনো কিছু একটা জিনিসের মধ্যে দিয়ে কোনো তরল পদার্থ উপর দিকে উঠে আসছে, তখন সেটাকে আমরা ক্যাপিলারি অ্যাকশন বলে উল্লেখ করতে পারি। এবার শোনো, এই যে ক্যাপিলারি অ্যাকশন বললাম, এখানে আমি তোমাকে বললাম ডায়ামিটার ছোট হতে হবে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো তোমার হচ্ছে এরকম একটা বালতি রয়েছে, এরকম একটা আরেকটা বালতি রয়েছে, এখানে কিছু পরিমাণ তোমার হচ্ছে জল রয়েছে, এখানে কিছু পরিমাণ তোমার হচ্ছে জল রয়েছে, ঠিক আছে। এবার ধরো কোনো একটা তোমার হচ্ছে ইয়ে রয়েছে, মানে ধরো একটা ছোট্ট স্ট্র রয়েছে, সেই স্ট্রকে তুমি এখানে ডুবিয়ে দিলে, আর এখানে ধরো কোনো একটা মোটা স্ট্রকে তুমি ডুবিয়ে দিলে, ঠিক আছে। তো দুটো স্ট্রয়ের মধ্যে পার্থক্য কি হবে? তোমাকে আমি জিজ্ঞেস করব, দেখো একটা মোটা স্ট্র ঢুকিয়েছো, একটা মানে সরু স্ট্র ঢুকিয়েছো, এর মধ্যে দিয়েও ভাই জল উঠবে, এর মধ্যে দিয়েও জল উঠবে, কোনটাতে বেশি পরিমাণে উঠবে বলতে পারবে? 1 নাম্বার নাকি 2 নাম্বার? কোনটায় বেশি পরিমাণে উঠবে তোমার মনে হচ্ছে? অনেকে ম্যাক্সিমাম যারা 2ই বলছো, অনেকে 1ও বলছো। যারা 1 বলছো তারা একদম সঠিক অ্যান্সার বলছো, 2 নয়। কখনোই একটা মোটা ঘ্যাবড়া পাইপ কিন্তু বেশি পরিমাণ জলকে ওপর দিকে তুলতে পারে না, একটা সরু পাইপ পারে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এটাই ভাই, ডায়ামিটার।
এই যে তুমি পাইপটা দেখছো ভাই, এই পাইপটার ওপরটা কি? ওপরটা তো একটা বৃত্ত। তো বৃত্ত যদি হয় সেই বৃত্তের নিশ্চয়ই একটা তোমার হচ্ছে ব্যাসার্ধ থাকবে। ব্যাসার্ধ থাকা মানে তার ব্যাস থাকবে। তো এই যে ডায়ামিটারটা এটা বেশি, এটা কি কম, সেই জন্য এটার মধ্যে বেশি যাবে। বুঝতে পারলে? একদম। চলো এবার ব্যাপারটা হচ্ছে এখানে এটাই যে এখানে আমি পার্টিকুলারলি একটা জিনিস বলবো। আচ্ছা শোনো, একটা কথা বলি, লাস্টে 15 মিনিট তোমার জন্য রাখবো বললাম তো, তো ওই যে 15 মিনিট আমি রাখবো, আমাকে মনে করাবে একবার যে একটা আমি গতকালের গল্প বলবো, ঠিক আছে? রিয়েল মানে লাইফ একজনকে দেখলাম তো, তো সেটা গল্পটা বলবো। তো তোমরা প্রত্যেকে একটু লাস্টের দিকে একটু মনে করিয়ে দিও, আমি ভুলে যাবো না হলে। ঠিক আছে, চলো এবার এই যে ডায়ামিটার কম, এটা তো আমি নিজের মতো করে বললাম না রে ভাই, নিশ্চয়ই কিছু গল্প আছে। পরে বলবো তখন বলবো, আগে আমরা পড়ে নিই তারপর পরে বলবো। এটা দেখো ভাই, ডায়ামিটার কম আমি এমনি এমনি বললাম না, ওর পেছনে গল্প আছে। কেন ডায়ামিটার কম? এর পেছনে একটা বড় সড়ো তোমার হচ্ছে ফর্মুলা আছে, যে ফর্মুলাটা তোমাকে মাথায় রাখতে হবে। তো আমি তোমাকে একটা ফর্মুলা লেখাচ্ছি, এই ফর্মুলাটা সবাই প্রত্যেক খাতার মধ্যে লিখে রাখবে। কি? সেটা হচ্ছে H is equal to 2s cos theta বাই আর ইন্টু রো ইন্টু জি। এইটা হচ্ছে তোমার গিয়ে ফর্মুলা। এটা হচ্ছে ক্যাপিলারি হাইটের ফর্মুলা। প্রত্যেকে এই জিনিসটাকে খাতার মধ্যে সবার প্রথমে নোট করে নাও, কারণ এইটা না হলে কোনো কিছু বুঝতে পারবে না। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, এটা তোমাকে মনে রাখতে হবে। সরলরৈখিক গতি মানে কিচ্ছু না, কোনো একটা জিনিস যদি সরল রেখা বরাবর চলে তাহলে সেটাই, সেই যে গতিটা হচ্ছে সেটাকে তোমার হচ্ছে সরলরৈখিক গতি বলা হয়ে থাকে। আমি তোমাকে একটা ফর্মুলা বললাম, এই ফর্মুলাটা কি আমি তোমাকে এক্সপ্লেন করছি। দেখো ব্যাপারটা হচ্ছে এখানে আমি এইচ বলতে কি বোঝাচ্ছি? এইচ বলতে বোঝাচ্ছি হচ্ছে ক্যাপিলারি হাইটকে। ক্যাপিলারি হাইটকে, এই হচ্ছে ক্যাপিলারি হাইট। এইচ মানে, এস মানে কি? এস মানে হচ্ছে সারফেস টেনশন। সারফেস টেনশন। থিটা মানে কি? থিটা মানে হচ্ছে তোমার গিয়ে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। আর মানে কি? আর মানে হচ্ছে তোমার কি রেডিয়াস। রো মানে কি? রো মানে হচ্ছে তোমার কি ডেনসিটি। কার ডেনসিটি? ডেনসিটি অফ লিকুইড, লিকুইডের ডেনসিটি। আর জি মানে কি? জি মানে হচ্ছে তোমার কি গ্র্যাভিটি। এই কয়েকটা জিনিস আমি তোমাকে বললাম যেটা এর মধ্যে উল্লেখ করা আছে, আর টুটা তো তোমার হচ্ছে একটা নাম্বার, ঠিক আছে? ওকে, আমি ম্যাথের জন্য তোমাদের একটা স্পেশাল সেশন আনছি গো, একটু ওয়েট করো। টোটাল 993টা কোয়েশ্চেন আমার মোটামুটি হবে, ছকা আছে, যেটা এবারে 101টা টোটাল গ্রুপ ডি শিফটে এসছে। মোটামুটি 993টা বাইফার্কেট করে নিয়েছি। ওই একটা ম্যারাথনের মধ্যে টোটাল ফিজিক্স আমি করিয়ে দেব, একদম পুরো চ্যাপ্টার ধরে ধরে, ঠিক আছে? সেখানে কি কি অঙ্ক এসছে, কোন টাইপের অঙ্ক পরীক্ষাতে আসবে, সবকিছু দেখতে পাবে ওই ওই ম্যারাথনটার মধ্যে। তো ওই সব নিয়ে তোমাকে চাপ দিতে হবে না, এখন বর্তমানে এইগুলোকে করো, বাকি আমি আছি। চলো, এটা বুঝতে পারলে প্রত্যেকে? ঠিক আছে, দেখো এবার আমি তোমাদেরকে একটা কথাই বলবো, যখন তোমার ম্যারাথনটা হবে তখন অতি অবশ্যই পুরো যা পড়ে নিয়েছো সেটাকে প্রপার পড়ে আসবে, যাতে ওইখানে যদি কোনো রকম কোনো নিউমেরিক্যাল আসে সেই নিউমেরিক্যাল গুলো তুমি করতে পারো, বা যখন আমি তোমাকে ফর্মুলা বলছি সেই ফর্মুলা তোমাকে যেন অচেনা না লাগে। এইটা হচ্ছে তোমাকে আমার বলার। ওকে,
বাকি সমস্ত জিনিসপত্র এখানে হয়েই যাবে, চাপ নেই। পুরো টোটাল শিফটের পুরো একদম পুরো তার যত রকমের যা কিছু আছে সব তোমাকে করিয়ে দেবো, ইভেন চ্যাপ্টার ধরে ধরে। ওকে, চলো, এই হলো টোটাল বিষয়। এইবার তোমাকে আমি বলছি যে এখানে ব্যাপারটা কি, আগে এটা বোঝো, আমি তারপর বাকি জিনিসপত্রগুলো বলছি। এটাকে বোঝো। দেখো ভাই, এখানে এস বলতে সারফেস টেনশন, থিটা বলতে কন্টাক্ট অ্যাঙ্গেল। কন্টাক্ট অ্যাঙ্গেলটা এখন বাদ রাখো, আমি একটু পরে ওটা বলছি। তার আগে এস আর রো আর জি এই কটাকে জিনিসটাকে বোঝো। দেখো ভাই, এই ফর্মুলা থেকে তুমি একটা জিনিস বুঝতে পারছো কি, যে হাইটের সঙ্গে সারফেস টেনশন সমানুপাতিক সম্পর্কে থাকবে। এটা কি বুঝতে পারছো কি পারছো না? পারছো? তার মানে এই এসটা ওপরে আছে তার জন্যই তোমার হচ্ছে সমানুপাতিক সম্পর্কে থাকবে। এবার তুমি আমাকে বলো, যদি কোনো একটা লিকুইডের সারফেস টেনশন বেশি হয় তাহলে তার ক্যাপিলারি হাইট কি হবে? বেশি হবে। কোনো একটা লিকুইডের সারফেস টেনশন যদি কম হয় তাহলে সেই লিকুইডের ক্যাপিলারি হাইট কি হবে? কম হবে। এইটা তো হচ্ছে গল্প, এটা তো হচ্ছে গল্প। এইচটা উপরে আছে, এইচটা নিচে নেই, এইচটা হচ্ছে লব। তো এখানকার লব আর এখানকার লবে যারা একসঙ্গে থাকবে তারা একে অপরের সঙ্গে সমানুপাতিক সম্পর্কে থাকবে। সেই জন্যই বললাম এইচ ইজ ভ্যারিসিয়াস টু এস, মানে এইচ সমানুপাতি এস এর সাথে, সারফেস টেনশনের সাথে। সারফেস টেনশন যদি বেশি হয় হাইট বেশি হবে, সারফেস টেনশন যদি কম হয় হাইট কম হবে। এইটা হচ্ছে গল্প, বুঝতে পারলে? এবার তোমাদেরকে আমি একটা প্রশ্ন করব, তোমরা আমাকে বলবে যে ভাই একটা তোমার কাছে সলিউশন রয়েছে। কি কি সলিউশন? এক নাম্বার সলিউশন আমি বললাম যে এখানে রয়েছে ধরো জল আর নুন, এখানে রাখলাম নর্মাল জল, দুটোর মধ্যে তুমি পাইপ ডুবিয়ে দিয়েছো। তুমি আমাকে বলবে যে কোনটার মধ্যে দিয়ে জলটা বেশি ওপরে উঠবে। যদি এটা বুঝতে পারো তুমি নিজে করতে পারবে। দেখো, এখানে আমরা প্রত্যেকে আগের দিন দেখলাম যে জলের মধ্যে যখন তুমি নুন মিশিয়ে দিচ্ছ তার মানে এর সারফেস টেনশন বেশি, সলিউবল ইম্পিউরিটি মেশাচ্ছি। তাহলে সারফেস টেনশন যদি এটার বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে এর মধ্যে দিয়ে বেশি হাইটে উপরে উঠবে, এর মধ্যে দিয়ে কম হাইটে উপরে উঠবে। তোমরা প্রত্যেকে এক নাম্বার বলে দিয়েছো, একদম ঠিক। তো এটাই তো পরীক্ষায় কোশ্চেন দেবে ভাই, তোমাকে বলবে সমুদ্রের জল দিয়ে দিয়েছে আর নদীর জল দিয়ে দিয়েছে, কোনটাতে ক্যাপিলারি হাইট বেশি হবে? জাজমেন্টাল কোশ্চেন, পরীক্ষাতে এটাই আসবে। তুমি যখন জানবে না তখন এটা করতে পারবে না। কিন্তু কিছু নেই এর মধ্যে, জাস্ট ফর্মুলাটা মাথায় রাখো, এই অনুযায়ী জিনিসটাকে ভেবে নাও, গল্প শেষ। কতটা একে অপরের সঙ্গে রিলেটেড বুঝতে পারছো তো? তুমি যদি আগের দিনে সারফেস টেনশন না পড়ে আসো তুমি এটা বুঝতে পারবে না। তো সেই জন্য প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সঙ্গে ইন্টারলিঙ্কড। আমি ওই জন্য বলি কোনো ক্লাস কামাই করবে না, পুরো স্টেপ বাই স্টেপ পড়ো, বোঝো, তুমি সবকিছু বুঝে যাবে। এটা হলো ব্যাপার। চলো, হয়ে গেল। এবার চলো চলে আসছি আমি নেক্সট গল্পতে। ভাই এখানে আমি একটা কথা বলে রাখি, ইম্পর্টেন্ট কথা। দেখো, তোমাকে যদি আমি বলি যে জল
এখানে আমি একটা এর এক্সেপশন দিচ্ছি, এক্সেপশন অ্যাকচুয়ালি নয়, বাট একটা উদাহরণ দিচ্ছি। তোমাকে দিলাম একটা পাত্রে জল আর একটা পাত্রে দুধ, ঠিক আছে? কি বললাম, একটা পাত্রে তোমাকে জল দিলাম, একটা পাত্রে দুধ দিলাম। এবার তুমি আমাকে আরামসে বলতে পারবে স্যার জলের থেকে না দুধের ঘনত্ব বেশি, তাই তো? জলের থেকে দুধের ঘনত্ব বেশি। দেখো আমি এখানে তোমাদেরকে আমি আরেকটা এক্সাম্পল আগে ফার্স্টে বলে নিই, তাহলে তুমি এই জিনিসটাকে আরো ভালো করে রিলেট করতে পারবে। তুমি দেখো এখানে যদি আমি বলি যে দেখো এইচ আর রো এরা কি একে অপরের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে বলতে পারি? আমাকে বলো, এইচ আর রো একে অপরের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে? ভাই এ ওপরে আছে নিচে আছে, ব্যস্তানুপাতিক কিন্তু হবে, অন্য কিছু তো হবে না। তাহলে এইচ এর সঙ্গে রোটা কি ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে। যদি এইচ এর সঙ্গে রো ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে, আমি কি বলতে পারি যদি কারোর ডেনসিটি বেশি হয় হাইট কম উঠবে, যদি কারোর ডেনসিটি কম হয় তাহলে হাইট বেশি উঠবে। বলতে পারি কি পারি না আমাকে বলো? পারি তো? এটাই বলতে পারি, কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক মানেই হচ্ছে এটা বোঝায়। তাহলে এবার তোমাকে যদি বলা হয় তোমাকে তেল দেয়া হলো আর তোমাকে জল দেয়া হলো, কার ঘনত্ব বেশি? তুমি নিজে জানো, জলের ঘনত্ব বেশি, তাহলে কি হবে? জল কম উঠবে। as simple as that, সহজ হিসাব। ঘনত্ব মানে কি? সোজা কথায় সে যতটা পরিমাণে ভারী। ভাই ভারী বেশি যদি হয় তাকে বেশি তোলা কি সম্ভব? সম্ভব নয় তো। ভাই তুমি ভাবো একটা তুমি নুনের বস্তা তুলতো, তোমাকে যে পরিমাণ পরিশ্রম করতে হবে, তুমি যদি এক বালতি জল তোলো তোমাকে নিশ্চয়ই কম পরিমাণ পরিশ্রম করতে হবে। তো ডেনসিটি তোমাকে এখানে ঘনত্বকেই বোঝাচ্ছে, ঘনত্ব মানে ভারীকেই বোঝাচ্ছে। ভারী যত বেশি হবে তাকে তুলতে কম বেশি কষ্ট হবে, সোজা হিসাব হচ্ছে এটাই। তাহলে ডেনসিটি যত বেশি হাইট তত কম উঠবে, এটাই তো গল্প। এটাই তোমাকে এখানে জাস্ট ফর্মুলার মধ্যে দেখিয়েছে, ঠিক আছে? এবার আমি এখানে বলবো এটার মধ্যে একটা এক্সেপশন, এক্সেপশন অ্যাকচুয়ালি নয়, বাট গল্পটা কি সেটা দেখো। তোমাকে এখানে বলবে, যেটা আমি আগে বললাম, তোমাকে বললো জল দিয়েছে আর দুধ দিয়েছে, তুমি আমাকে পরিষ্কার বলো যে জল আর দুধের মধ্যে কার ঘনত্ব বেশি? জল আর দুধের মধ্যে কার ঘনত্ব বেশি? তুমি নিজে বলো, দুধের ঘনত্ব বেশি নাকি জলের ঘনত্ব বেশি? এত মাছি এখানে কোথা থেকে এলো কি জানে। ওফ, এই মাছিগুলো থাকলে বোর্ডের মধ্যে বসবে, বোর্ডটাকে হ্যাং করে বসে রাখবে। একদম দুধের ঘনত্ব বেশি, কারণ দুধকে বেশি পরিমাণ ফোটালে ওইখান থেকে স্বর উৎপন্ন হয়ে থাকে। তোমার কি থরি ইয়ে মানে জলের মধ্যে স্বর উৎপন্ন হয় নাকি? দুধের ঘনত্ব বেশি। তাহলে এবার আমাকে বলো যদি দুধের ঘনত্ব বেশি হয় তার মানে সেই হিসাবে কি বলতে পারি না দুধের রো বেশি? তাহলে রো যদি বেশি হয় তাহলে কম পরিমাণ হাইটে উঠবে, আর জলের ক্ষেত্রে কি রো কম তার মানে বেশি পরিমাণ হাইটে উঠবে। এটাই তো বলছে, এটার হিসাব অনুযায়ী এটাই বলতে চাইছে, তাই তো? এটাই বলতে চাইছে। কিন্তু এখানে বলে রাখি দুধের ক্ষেত্রে হাইটটা কম উঠবে না, বেশি উঠবে। স্যার কেন? দুধের ক্ষেত্রে হাইট, আমি দেখো অ্যাকর্ডিং টু ফর্মুলা কি মনে হচ্ছে? অ্যাকর্ডিং টু ফর্মুলা মনে হচ্ছে যে দুধের মধ্যে হাইটটা কম উঠবে, জলের মধ্যে হাইটটা বেশি উঠবে। কিন্তু আমি তোমাকে বলছি দুধের মধ্যে হাইটটা বেশি উঠবে। কেন স্যার? এটা আবার কেন বই প্রত্যুত্তর এলো? তার কারণটা হচ্ছে, একটা কথা মাথায় রাখো ভাই, এই টোটালটা মিলে হচ্ছে একটা ফর্মুলা, এই টোটালটা মিলে হচ্ছে একটা ফর্মুলা। পার্টিকুলার রোটাকে নিয়ে যদি আমি ফর্মুলা ভাবি তখন সেখানে আমি বাকিগুলোকে কনস্ট্যান্ট রেখে দিচ্ছি। মানে যখন আমি এইচ এর সঙ্গে রো এর সম্পর্ক বার করছি তখন আমি এস কে কনস্ট্যান্ট রাখছি, থিটাকে কনস্ট্যান্ট রাখছি, আর কে কনস্ট্যান্ট রাখছি, জি কে কনস্ট্যান্ট রাখছি, সবকিছুকে কনস্ট্যান্ট রেখে দিচ্ছি। তারপরে আমি বলছি যে এর সঙ্গে ব্যস্তানুপাতিক, এর সঙ্গে সমানুপাতিক। বুঝতে পারলে? তো আলটিমেটলি তো এটা কনস্ট্যান্ট নয় রে ভাই, আমি অলৌকিক প্রক্রিয়াতে কনস্ট্যান্ট বলে দিচ্ছি, আলটিমেটলি কনস্ট্যান্ট নয়। এবার ব্যাপারটা হচ্ছে দেখো এস বাই রো, এখানে একটা গল্প আছে, এস বাই রো সারফেস টেনশন বাই ডেনসিটি, ঠিক আছে? দেখো এই ভাগটাকে যদি বলি তাহলে এইটা কি এইচ এর সঙ্গে সমানুপাতিক সম্পর্কে আছে না? এস বাই রো যেটা রয়েছে ভাই এটা তো এস এর সঙ্গে এইচ এর সঙ্গে সমানুপাতিক বলতে পারি। আমি পরিষ্কার বলতে পারি এইচ ইজ সমানুপাতিক টু এস বাই রো, এটাই বলতে পারি। তাহলে যার এস বাই রো বেশি তার বেশি হাইট উঠবে, যার এস বাই রো কম সে কম হাইট উঠবে, এটা হচ্ছে গল্প। মিল্কের ক্ষেত্রে যেটা এস বাই রো সারফেস টেনশন বাই ডেনসিটি, মিল্কের ক্ষেত্রে যেটা এস বাই রো সেটা হচ্ছে 1.02, ঠিক আছে? আর ওয়াটারের ক্ষেত্রে এটা এস বাই রোটা হচ্ছে শুধুমাত্র 1। এবার তুমি বলো
1.02 বেশি বড় নাকি 1 বেশি বড়? অবশ্যই 1.02 বেশি বড়। তাহলে 1.02 যদি বেশি হয় সেই জন্য মিল্কের ক্ষেত্রে হাইটটা বেশি উঠবে। বুঝতে পারলে? এটা এক্সেপশন নয়, তোমাকে এর ভ্যালুটা জানতে হবে, তবে তুমি করতে পারবে, নাহলে পারবে না। বুঝতে পারলে কেসটা? ওকে, এবার তো মনে হতে পারে স্যার তাহলে তো এরকম ভাবে তো সবার ক্ষেত্রে, সমস্ত লিকুইডের ক্ষেত্রে আমি ভাবতে হতে পারে। বলে রাখি, পরীক্ষাতে কেবলমাত্র তোমার হচ্ছে এই জল আর দুধের মধ্যে থেকেই দিয়েছে আজ অব্দি, অন্য কিছু দেয়নি। দেখো এরকম তো হাজার একটা এক্সাম্পল হতে পারে, কত তুমি পড়বে? যেমন গ্র্যাভিটেশনের ক্ষেত্রে তোমাকে বলেছে মুক্তিবেগ কেবলমাত্র এই চারটের পড়ে রাখো, কারণ ম্যাক্সিমাম পরীক্ষা এখান থেকেই আসবে। তো যদি ওর থেকে যদি অন্য কোনো বেশি কিছু আসে, ধরো স্যাটার্নে তোমাকে বললো অরবিটাল ভেলোসিটি, এই তোমার হচ্ছে অরবিটাল ভেলোসিটি কত বা এসকেপ ভেলোসিটি কত, তুমি করতে পারবে না। তার মানে তুমি দুঃখ পাবে না, কারণ তুমি পারছো না মানে গোটা ইন্ডিয়া পারবে না। ঠিক আছে, সেটা তুমি না পারার জন্যই তোমাকে দিয়েছে, তো এগুলো কম্পিটিশনের মধ্যে পড়বেই না। তো আমি তোমাকে এটা বলে রাখলাম যে এইটা ম্যাক্সিমাম ছেলেপুলে ভুল করবে, যদি কেউ এটা জেনেও থাকে তো। ঠিক আছে, যাতে তুমি না ভুল করো সেই জন্য তুমি এখান থেকে বুঝে গেলে পরীক্ষাতে এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে, একদম। চলো তাহলে আমরা বুঝে গেলাম ভাই এইচ এর সঙ্গে এস এর সম্পর্ক, এইচ এর সঙ্গে রো এর সম্পর্ক। এবার তোমাকে বলি এইচ এর সঙ্গে, ভাই এখান থেকেই বলতে পারছি এইচ এর সঙ্গে আটটা কি ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে, আছে কি নেই বলো আমাকে? এইচ এর সঙ্গে আটটা ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে, আছে তো? যদি আটটা ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে তাহলে আমি বলতে পারি যে যার রেডিয়াস বেশি সেখানে হাইট কম হবে, যার রেডিয়াস কম সেখানে হাইট বেশি হবে। তার সঠিক এক্সাম্পল আমরা প্রথমেই দেখলাম যে এই ডায়ামিটারের ক্ষেত্রে। ভাই ডায়ামিটারটা কি, রেডিয়াসকে দ্বিগুণ করলে তো ডায়ামিটার হয়ে যাচ্ছে, তার মানে রেডিয়াস যদি বেশি হয় ডায়ামিটার তেমনি বেশি হতে বাধ্য। তাহলে ডায়ামিটার ছোট হলে ক্যাপিটাল এক হাইট হয়ে থাকে, তার মানে এখানে আমি যেটা বললাম তার কি উল্টো বলেছি নাকি? একই কথাই তো বলেছি, সেটাই তোমাকে এখানে 50 ফর্মুলার মধ্যে বলে দিয়েছে, আর কিছু না। ওকে চলো, আর একটা জিনিস তোমাকে বললাম সেটা হচ্ছে এই হাইটের সঙ্গে গ্র্যাভিটির একটা ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে। ঠিক আছে, কংগ্রাচুলেশন সৌগত। এবার তুমি কিভাবে পড়াশোনা করবে বা কি করবে সেটা একটু ভেবেচিন্তে পড়াশোনা করো, কারণ আলটিমেটলি তোমাকে তো চাকরি পেতে হবে। ঠিক আছে, চলো দেখো হাইটের সঙ্গে গ্র্যাভিটি কি ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে। এবার দেখো যদি আমি বলি যে গ্র্যাভিটি বেশি যদি হয় তাহলে হাইট কি হবে? কম হবে। যদি গ্র্যাভিটি কম হয় তাহলে হাইট কি হবে? বেশি হবে। ক্লিয়ার? এটাই তো হবে। যদি এটা হয় তুমি আমাকে একটা কথা বলো ভাই, এই হচ্ছে তোমার গিয়ে পৃথিবী, আমাদের এই হচ্ছে আমাদের পৃথিবী, এই হচ্ছে আমাদের পৃথিবী। এই পৃথিবীর আমি বললাম কোনো একটা লোক এইখানে আছে, এখানে কোনো একটা লোক আছে, ঠিক আছে? ধরো তুমি এখানে আছো, তোমার গার্লফ্রেন্ড এখানে আছে, ঠিক আছে? তোমরা একসঙ্গে কি করছো? এই নিরক্ষীয় অঞ্চলে আছো। এবার এখান থেকে তোমরা কি করছো? জার্নি করে তোমরা চাইছো যে আন্টার্কটিকা যাব, তো পোলে তুমি চলে এলে। তো এবার বক্তব্য হচ্ছে ভাই যখন তুমি নিরক্ষীয় অঞ্চল থেকে পোলে আসছো, তুমি আমাকে বলো যে তোমার গ্র্যাভিটির মান কমবে নাকি বাড়বে? নিরক্ষীয় অঞ্চলের থেকে যখন তুমি পোলে আসছো তখন তোমার গ্র্যাভিটির মান বাড়বে নাকি কমবে? কি হয়? অবভিয়াসলি বাড়বে। ভাই নিরক্ষীয় অঞ্চলে সবচেয়ে কম হয়, পোলে সবচেয়ে বেশি হয়, তাহলে গ্র্যাভিটি কি হচ্ছে? বাড়ছে। গ্র্যাভিটি আমাদের এখানে বাড়ছে। এবার তোমাকে একটা কথা বলি ভাই, এরা এতটাই প্রেমে মশগুল যে এরা এখানে যখন উঠেছিল কোনো একটা ফ্লাইট বা ট্রেনে ডাবের জল নিয়ে উঠেছিল, একটাই ডাব, সেখানে তারা স্ট্রটাকে দিয়ে রেখেছিল এবং তারা ভেবেছিল যে ওই একটা স্ট্র দিয়ে তারা একসঙ্গে ডাব খেতে খেতে আন্টার্কটিকা যাবে। ঠিক আছে, এবার এদের মনে এতটা আনন্দ, এতটা আবেগ, এতটা তোমার হচ্ছে মোহ, সব ভুলে গেছে ডাবের জল খাওয়া, তারা একে অপরের সঙ্গে কথাবার্তায় ব্যস্ত হয়ে গেল। দিয়ে যখন আন্টার্কটিকায় গিয়ে নামছে তখন সে ফিল করছে
যে তার কাছে ডাবের জলটা হাতে ছিল, সে হাতেই রয়ে আছে। এবার দেখো এখানে ডাবের জলটা ছিল, এদের সঙ্গে নিশ্চয়ই ডাবের জলটা মানে ডাবের জল এবং তার সঙ্গে পাইপটা সেটা কি করেছে, ট্রাভেল করেছে, করেছে কি করেনি, করেছে। তার মানে তুমি এবার আমাকে বলো, তুমি আমার এবার আমাকে বলো যে আমি তাহলে কি বলতে পারি, আমি পরিষ্কার বলতে পারি যে যদি ডাবের জল ট্রাভেল করে তার মানে এখানে কি হচ্ছে, গ্র্যাভিটি কমে যাচ্ছে, সরি গ্র্যাভিটি কি হচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, তার গ্র্যাভিটি বাড়ছে। তো গ্র্যাভিটি যদি বাড়ে ভাই তাহলে কি হবে, হাইট কমবে। তার মানে ধরো কথার কথা, এই হচ্ছে পাইপটা ছিল, এখানে নিরক্ষীয় অঞ্চলে পাইপ, ইকুয়েটর রিজনে পাইপ, এটা হচ্ছে পোলের পাইপ। সে এখানে যখন পাইপটাকে ধরে টানছে, এখানে পেয়ে যাচ্ছিল এরকম একটু নর্মাল লিকুইডটা এত দূর পর্যন্ত উঠেছিল, এখান থেকে যা টেনে পেয়ে যাচ্ছিল। পোলে যখন চলে এলো হাইটটা কমে গেল, মানে এখানে চলে এলো, তার মানে কি হচ্ছে, তাকে বেশি জোরে টানতে হচ্ছে, তবে সেই লিকুইডটা এরকম করে উপরে উঠবে, তাই তো? এটাই হচ্ছে গল্প, বুঝতে পারলে? এটাই তো গল্প। তো তোমাকে যা কিছুই সিচুয়েশন দিয়ে দিক, তুমি ধরো এই ডাবের জলটা নিয়ে প্যারাগ্লাইডিং করতে গেছো, তোমাকে যা কিছু সিচুয়েশন দিয়ে দিক সবকিছু তুমি বলে দিতে পারবে, সবই রোমান্টিক, ফিজিক্সটাই তো রোমান্টিক, তাই নয় কি? চলো এইভাবে আমাদেরকে জিনিসপত্রগুলোকে বুঝতে হবে। তো আমরা পরিষ্কার বুঝে গেলাম, আমরা এটা দেখো বা এটা বা কিন্তু গ্র্যাভিটির সঙ্গে সম্পর্কযুক্ত। আমাদের ইকুয়েটর রিজিয়নে যে গ্র্যাভিটির মান সবচেয়ে কম হয়ে থাকে আমরা সেখানে পড়েছিলাম, এখানে যে সবচেয়ে বেশি হয়ে থাকে সেটা আমরা ওখানে পড়েছিলাম, তার ফলে আমরা সেটার সঙ্গে রিলেট করে এটা করতে পারলাম। এবার তুমি যদি আগের ক্লাস না দেখো তুমি এটা বুঝতে পারবে না, আমি এই জন্য বলি যে ক্লাস দেখে তারপরে এসো, ঠিক আছে? চলো তাহলে আমরা বুঝে গেলাম এটা। তাহলে আমাদের গ্র্যাভিটিও ডান, তাহলে আমাদের এই পোর্শন ডান, এই পোর্শন ডান, পড়ে রইল কে, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। এবার আমাদের কন্ট্যাক্ট অ্যাঙ্গেল পড়তে হবে, অর্থাৎ থিটার মানটা পড়তে হবে, থিটার গল্পটা পড়তে হবে। থিটাটা কি, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। তো আমাদের কন্ট্যাক্ট অ্যাঙ্গেল জিনিসটা বুঝতে হবে। দেখো বাবা, এইবার তোমাদের মেন জায়গা বোঝার, এবার কেউ আর এই জায়গাটাকে মানে হালকা ভাবে নিও না, এই জায়গাটা একটু আপার লেভেলের জায়গা, একটু জিনিসটা বোঝো ভালো করে, ঠিক আছে? চ্যাট ফ্যাট কমেন্ট বন্ধ করে এই জিনিসটা একটু বোঝো, এটা একটু বোঝার জায়গা। দেখো আমরা এখন কি পড়বো, আমরা পড়বো এখন হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। এই যে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা পড়বো এটাকে আমি কি বললাম, থিটা দিয়ে উল্লেখ করলাম। তো এই থিটা জিনিসটা কি এবং সেটা কাকে বলে সেটা আমরা বুঝবো, ঠিক আছে? ভাই অ্যাঙ্গেল মানে বুঝতে পারছো কোনো একটা কোণ হবে, ওকে? এবার ধরো আমি তোমাকে বললাম এই হচ্ছে একটা তোমার হচ্ছে পাইপ, যে পাইপের মধ্যে জলটা উঠে এরকম একটা জায়গাতে চলে এসছে। দেখবে তুমি যদি কোনো একটা পাইপ বা টেস্ট টিউবের মধ্যে জল রাখো, তুমি দেখবে জলটা এরকম টাইপের দেখায়, দেখায় কি দেখায় না, তাই তো? এবার শোনো, যদি এখানে এই জিনিসটা দেখায়, এবার এখান থেকে আমি কি বুঝবো, এখান থেকে আমাকে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বার করতে বলেছে। এবার দেখো এখানে আমাকে যদি অ্যাঙ্গেল বার করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, একটা লম্ব টানতে হবে। তবে কথার কথা ধরলাম যে এখান থেকে আমি একটা স্পর্শক টানলাম, ধরে নিলাম, ঠিক আছে? এবার দেখো যদি আমি এরকম করে একটা স্পর্শক টানি তাহলে আমি কি বলতে পারি, ভাই এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে, হয়েছে কি হয়নি, হয়েছে, দুটো অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এবার বক্তব্য হচ্ছে যে তুমি কোন অ্যাঙ্গেলটা এখানে নেবে, এইটা নাকি এটা, দুটোই তো কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। দেখো কন্ট্যাক্ট মানে হচ্ছে যেটা কন্ট্যাক্টে রয়েছে, সেই কন্ট্যাক্টে রয়ে থাকা অ্যাঙ্গেলকে আমরা বলবো হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। তো এখানে কি আছে, এখানে গ্লাস রয়েছে, মানে টেস্ট টিউব মানে কি, এটা গ্লাস, তার মধ্যে জল রয়েছে, তো গ্লাস এবং জলের মধ্যে যেটা লেগে রয়েছে সেখানকার মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকে আমরা বলবো হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, বুঝতে পারলে? তো এখানে এই একটা অ্যাঙ্গেল আছে, এই একটা অ্যাঙ্গেল আছে, এবার সবচেয়ে বেশি পরিমাণ লেগে রয়েছে কোথায়, এখানে দেখো এই পোর্শনটা কিন্তু লেগেও নেই, বাট এখানে জলটা পুরোপুরি কিন্তু লেগে আছে। তার মানে আমি কি বলতে পারি, ভাই এইটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, এটা কন্ট্যাক্ট অ্যাঙ্গেল নয়, বুঝতে পারলে? কন্ট্যাক্ট অ্যাঙ্গেল কি করে চিনতে হয়, তো যে জায়গাটাতে তরল পদার্থ সবচেয়ে বেশি পরিমাণ লেগে রয়েছে সেগুলোকে আমরা বলবো হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। এটা হচ্ছে আমাদের গল্প,
তার মানে আমাদের কি হলো, এইটা হয়ে গেল আমাদের কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, এইটা হলো না। আশা করি এইটুকু প্রত্যেকের কাছে ক্লিয়ার, ঠিক আছে? কেন পাবে না? সবই পাবে। আমার যে এই দেখো, দেখেছো আমি কিছু করলাম? কিছুই করিনি, মাছি করলো এটা। মাছির কি ক্ষমতা বোঝো, স্লাইডই চেঞ্জ করে দিচ্ছে। তুমি দেখবে ওইখানে তোমাদের এক্সট্রা ক্লাস বলে একটা মানে সায়েন্সের মধ্যে যাবে, ফিজিক্সের মধ্যে যাবে। যেমন তুমি দেখেছিলে যে ওইখানে কি রয়েছে, ওইখানে তোমার রয়েছে হচ্ছে তোমার গিয়ে, আচ্ছা আমি একবার দেখে নিই তোমাদের যে ব্যাচটা আছে সেই ব্যাচটার মধ্যে তোমরা কোথায় পাচ্ছ আমি একবার দেখে নিই, আমি নিজেই দেখে নিই একবার। তোমাদের ব্যাচটা আমার কাছে অ্যাক্সেস আছে, আরবি গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ, কন্টেন্ট লাইভ ক্লাস। ওকে ভাই শোনো, তোমাদের একটা জিনিস বলে রাখি, এখানে যেটা তোমাদের জন্য প্রবলেম হচ্ছে সেটা তোমরা খুঁজে পাচ্ছ না। দেখো তোমাদের এইটা হচ্ছে ব্যাচ, এইটা হচ্ছে আরআরবি বন্দে ভারত গ্রুপ ডি ব্যাচ। এই ব্যাচের ভিউ অল কন্টেন্টে যাবে, গেলে লাইভ ক্লাস দেখতে পাচ্ছ। লাইভ ক্লাসে গিয়ে তুমি দেখতে পাচ্ছিলে সায়েন্স, এই সায়েন্সের মধ্যে ফিজিক্সের মধ্যে দিয়ে তুমি গিয়ে তো এই ক্লাসগুলো করেছিলে, তাই তো? এবার বলে রাখি, এখানে তুমি এই পম ক্লাসের মধ্যে তুমি এগুলোকে দেখতে পাচ্ছ না, তাই তো? কেন দেখতে পাচ্ছ না? কারণ পম ক্লাসে যেগুলো দরকার সেগুলো আমি অন্য জায়গায় করিয়ে দিয়েছি। তো তুমি কোথায় দেখতে পাবে? তুমি একদম বেরিয়ে চলে আসবে, বেরিয়ে চলে এসে দেখো এখানে ম্যাথ, হিস্ট্রি, সায়েন্স, জিওগ্রাফি এরকম করে তোমার চলে গেছে। এবার দেখো এখানে সেকশন কন্ট্রোলের পর এখানে দেখো এক্সট্রা ক্লাস বলে একটা আলাদা ফোল্ডার তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে এক্সট্রা ক্লাস বলে একটা ফোল্ডার। এই এক্সট্রা ক্লাস ফোল্ডারটা খুলবে। এবার এক্সট্রা ক্লাসের মধ্যে দেখো এখানে তোমার হচ্ছে আগের দিনে পম আছে, মানে সলিডটা, সারফেস টেন্স, ভিসকোসিটি, আদার্স আগের দিন পড়িয়েছি, এখন আমার ক্লাস চলছে এটা। বুঝতে পারলে কেসটা? আর এর পরেরটাও এখানেই চলবে, বোঝা গেল? তো তোমরা প্রত্যেকে ওই যে লাইভ ক্লাসে গিয়ে বিভিন্ন সাবজেক্ট দেখো, ওই সাবজেক্টের মধ্যেই দেখবে যে এক্সট্রা ক্লাস বলে একটা পোর্শন আছে, ওইখানে এটা রয়েছে। তুমি ফিজিক্সের মধ্যে গিয়ে পাবে না, বাইরে দেখতে পাবে। ওকে, হ্যাঁ চলো এবার, এবার শোনো, এই যে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল আছে তার মানে এইটাকে আমি বলতে পারি কি, এইটাকে আমি বলতে পারি তোমার কি থিটা, এটা হচ্ছে আমাদের থিটা। এবার দেখো আমি তোমাকে একটা কথা বলি, এই যে অ্যাঙ্গেলটা হলো এটাকে তাহলে কি বললাম, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বললাম, সেজন্য আমি এটাকে থিটা বলে উল্লেখ করলাম। এবার দেখো এই যে মিনিসকাসটা তৈরি হয়েছে, এই মিনিসকাসটা কিরকম তৈরি হয়েছে ভাই? কনকেভ হয়েছে, কনকেভ হয়েছে, এবং সেটা আপওয়ার্ড হয়েছে, আপওয়ার্ড, কনকেভ আপওয়ার্ড। কারণ এটা দেখো মনে হচ্ছে না ওপর দিকে মুখ করে আছে। আর এটা কনকেভ কেন আমি এটা বলবো না এখন, কারণ আমি এটা অলরেডি তোমাদেরকে লাইট চ্যাপ্টারের মধ্যে খুব ভালো করে কাকে কনকেভ বলে কাকে কনভেক্স বলে ওয়েব 0 ক্লাসের মধ্যে তোমাদেরকে বলে দিয়েছি, দেখে নেবে, বোঝা গেল? তো এটা হলো ব্যাপার। এবার শোনো, এখানে এটা হলো কনকেভ আপওয়ার্ড, এটা কি মিনিসকাস, এটা আমি কি দিয়েছি ভাই? জল দিয়েছি। মানে জল যখন দিচ্ছি তখন আমাদের কন্ট্যাক্ট অ্যাঙ্গেল কি হচ্ছে আমি পরিষ্কার বলতে পারি ভাই। এখানে তাহলে আমার কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা কি হচ্ছে? এইখানে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি। কি বললাম? এখানে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি, ঠিক আছে? মনে রাখবে যখন কন্ট্যাক্ট অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে কম, দেখো এই যে অ্যাঙ্গেলটা এটা কি 90 ডিগ্রি থেকে কম মনে হচ্ছে না ভাই? 90 ডিগ্রি হলে এরকম সমান হতে হতো, 90 ডিগ্রি কমই আছে, সূক্ষ্মকোণ। মাথায় রাখবে যখন সূক্ষ্মকোণ হবে তখন সবসময় আমাদের ক্যাপিলারি ক্যাপিলারি রাইজ হবে, মানে যে তরল পদার্থ আছে সেটা ওপর দিকে উঠবে, ক্যাপিলারি রাইজ হবে, বোঝা গেল? এবং এর এক্সাম্পল কি? এর এক্সাম্পল হচ্ছে তুমি এক্ষুনি বললে জল, তুমি এখানে এক্ষুনি বলতে পারো বেনজিন, তুমি এখানে বলতে পারো হচ্ছে তোমার গিয়ে জল, বেনজিন, অ্যালকোহল, অ্যালকোহল বলতে পারো, ঠিক আছে? এইগুলো তোমার হচ্ছে এক্সাম্পলের মধ্যে পড়ে। বুঝতে পারলে প্রত্যেকের কাছে ক্লিয়ার? এটা এটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলের গল্প। ওকে, ক্লিয়ার?
অলরেডি তোমাদের দেওয়া আছে 2026-এর পুরো রেকর্ড তোমাদেরকে মানে লাইভ ক্লাস হচ্ছে, রেকর্ড কি থাকবে, লাইভ ক্লাস হচ্ছে সিএ ক্যাপসুল ব্যাচের মধ্যে, দেখবে বাইরে আছে। ওকে, চলো এবার শোনো, এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমি আরেকটা পদ্ধতি বলবো। দেখবে যদি এই পুরো, যদি আমি বলি যে এইটা হচ্ছে আমাদের কি একটা টেস্ট টিউব, এই টেস্ট টিউবের মধ্যে জলের বদলে যদি তুমি পারদ রাখো না, এটা যদি তুমি পারদ রাখো, এই পারদের ক্ষেত্রে এই মিনিসকাসটা এরকম টাইপের হবে। এই মিনিসকাসটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে কনভেক্স, কনভেক্স ডাউনওয়ার্ডস। কনভেক্স ডাউনওয়ার্ড, বুঝতে পারলে কেসটা? ক্লিয়ার প্রত্যেকের কাছে? এবার শোনো, যদি এটা কনভেক্স ডাউনওয়ার্ড হয়, তাহলে এখানে আমাকে যদি বলে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল গুলো বার করতে হবে, তুমি পরিষ্কার বলবে যে আমি এখানেও একটা কি করব, এরকম লাইন টানবো। যদি আমি এভাবে লাইনটা টানি, যদি এভাবে আমি লাইনটা টানি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, ভাই এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, এইটা হবে আমাদের থিটা, এইটা কিন্তু হবে না, কারণ এটা কন্ট্যাক্টে আছে। ক্লিয়ার? তাহলে আমি কি বলতে পারি ভাই, এই যে থিটাটা হলো, এই থিটাটা কি 90 ডিগ্রি বলতে, 90 থেকে বড় বলতে পারি, মানে স্থূলকোণ বলতে পারি, পারি তো? তার মানে আমি পরিষ্কার বলতে পারি এখানে যে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা হলো, এটা কি হলো, গ্রেটার দেন 90 ডিগ্রি হলো, কারণ 90 ডিগ্রি থেকে দেখো বড় বড় হচ্ছে। আর যখনই 90 ডিগ্রি থেকে বড় হবে, তখন এটা কি হয়ে যাবে, ক্যাপিলারি, ক্যাপিলারি কি হবে, এটা ক্যাপিলারি তোমার হচ্ছে ডিক্রিজ হয়ে যাবে, মানে ও নিচের দিকে নেমে যাবে, মানে ও নিচের দিকে নামবে, ডিক্রিজ হবে, উপরের দিকে উঠবে না, নিচের দিকে নামবে। তো এইটা আমরা পারদের ক্ষেত্রে দেখতে পাই। বোঝা গেল? প্রত্যেক কাছে ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো এতদূর পর্যন্ত? যদি এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়, এবার আমি তোমাদেরকে কয়েকটা জিনিস একটু লিখিয়ে দিচ্ছি, প্রত্যেকে খাতার মধ্যে নোট করে নেবে, ইম্পর্টেন্ট জায়গা। কয়েকটা জিনিস বলে রাখি, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বিটুইন, বিটুইন গ্লাস অ্যান্ড পিওর ওয়াটার, গ্লাস আর পিওর ওয়াটারের মধ্যে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল কত, মনে রাখবে 0 ডিগ্রি। ওকে, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বিটুইন গ্লাস এবং নর্মাল ওয়াটার যদি বলি, নর্মাল ওয়াটার, নর্মাল ওয়াটার, তাহলে সেটা হয়ে থাকে হচ্ছে তোমার গিয়ে 8 ডিগ্রি, মাথায় রেখে দিও। কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বিটুইন গ্লাস আর মার্কিউরি, মার্কিউরি মানে তোমাকে আমি এইমাত্র বললাম, মার্কিউরি মানে হচ্ছে তোমার গিয়ে পারদ, এটা কত তোমাকে কি বললাম, স্থূলকোণ, মানে 90 থেকে বড়, এটা হচ্ছে 135 ডিগ্রি। ঠিক আছে? আর কন্ট্যাক্ট অ্যাঙ্গেল বিটুইন তোমার হচ্ছে ওয়াটার আর সিলভার, এটা হচ্ছে ওয়াটার অ্যান্ড সিলভার, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, এদের মধ্যে অ্যাঙ্গেল তোমার হচ্ছে গিয়ে 90 ডিগ্রি, এদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে থাকে। তো 0 ডিগ্রিও আছে, 90 ডিগ্রিও আছে, 135 ডিগ্রিও আছে, 8 ডিগ্রিও আছে, তোমাকে আমি এটা বলে রাখলাম, এটা মাথায় রেখো। ওকে, পিওর ওয়াটার মানে সেখানে কোনো রকম কোনো মিনারেলস থাকবে না, নর্মাল ওয়াটার মানে সেখানে কোনো মিনারেলস থাকবে, পিওর ওয়াটার তুমি খেতে পারবে না। আমাদের জলটা একটু টেস্ট লাগে না, জলে একটু টেস্ট থাকে দেখবে, সেটা মিনারেলস এর টেস্ট, এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, এবার শোনো, যে সমস্ত মেটেরিয়াল গুলো, একটা কথা বলি, সারফেস টেনশন বাড়লে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল কি হবে, তুমি দেখো এই যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলাটা কি ছিল, ইম্পর্টেন্ট জায়গা দেখো, সারফেস টেনশন আর কন্ট্যাক্ট অ্যাঙ্গেল এরা একে অপরের সঙ্গে কি আছে, একই জায়গাতে রয়েছে। তাহলে একই জায়গাতে থাকা মানে কি, দেখো এস আর টি একই জায়গায় যদি থাকে, তার মানে বলতে পারি এস ইন্টু থিটা সমান হচ্ছে 1, মানে আমি পরিষ্কার বলতে পারি এক এস ইজিক্যাল টু 1/θ, এটা আমি বলতে পারি। তার মানে আমি এটা কেন বললাম, এটা বললাম তার কারণটা হচ্ছে এটা হচ্ছে তোমার কি ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে বলে বলতে পারি। তো এস বাড়লে কি হবে, থিটা কমবে, এস বাড়লে থিটা কমবে, মানে এস এর সঙ্গে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল কি ব্যস্তানুপাতিক সম্পর্কে রয়েছে, মানে এস যদি বাড়ে তাহলে থিটা কমবে, আর এস যদি কমে তাহলে থিটা বাড়বে, এটা হচ্ছে গল্প।
এর একটা এক্সেপশন আছে, যেটা পরীক্ষাতে কোয়েশ্চেনে এসছে এবং আসবে। এর একটা এক্সেপশন আছে, এই এক্সেপশনটা মাথায় রেখো, সেটা হচ্ছে ওয়াটারপ্রুফ মেটেরিয়াল। দেখবে আমি তোমাদেরকে যখন কেমিস্ট্রি পড়িয়েছি, ওয়াটারপ্রুফ মেটেরিয়ালের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম এটা তৈরি হয়ে থাকে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইড দিয়ে। এটা তৈরি হয়ে থাকে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রাইড দিয়ে, আমি এটা বলে দিয়েছিলাম তোমাদেরকে। তো এই ক্যালসিয়াম হাইড্রাইড এর ক্ষেত্রে কি হয়ে থাকে, এখানে এদের সারফেস টেনশনটা বেশি হয়, মানে সারফেস টেনশন বেশি হওয়ার সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট অ্যাঙ্গেল এখানে কিন্তু ইনক্রিজ হবে। এটা হচ্ছে একটা বলতে পারো হচ্ছে ব্যতিক্রম, বোঝা গেল? এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। পরের ক্লাসে ও হো 2টো বেজে গেল। আচ্ছা শোনো, আমাকে এক্ষুনি বেরোতে হবে, কারণ পরেরটা নাহলে ঢুকতে পারবো না। তো আমি বেরিয়ে যাই, তোমরাও বেরিয়ে যাও, দিয়ে পরের ক্লাসে ঢোকো, দিয়ে সেখানে গিয়ে আমরা বাকি জিনিসপত্রগুলো আলোচনা করে নিচ্ছি। সেখানে গিয়ে আমি বাকি জিনিসপত্রগুলো পড়ে নেবো, ঠিক আছে? ক্লিয়ার প্রত্যেকের কাছে? তো তুমি পরেরটায় জয়েন করে তারপর আমি বাকি জিনিসপত্রগুলো এখানে আলোচনা করছি। প্রত্যেকে বেরোনোর সময় 5 স্টার রেটিংটা দিয়ে যাও, পরেরটায় ঢুকে যাও, পরেরটা গিয়ে আমি বাকি মানে যেটা বাকি রয়েছে সেটা আমি আলোচনা করে দিচ্ছি।